আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। তোমাদের পরিসংখ্যান বিষয়ের অনার্সের সেকেন্ড ইয়ার ছেলেদের আজকে ক্লাস নিব। আগেও বেশ কয়েকটা ক্লাস হয়েছে তোমাদের। তোমাদের কোর্স টাইটেল হচ্ছে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। তোমাদের গত ক্লাসগুলোতে ইনকাম ডিস্ট্রিবিউশনের বিভিন্ন টপিক পড়ানো হয়েছে। লগ নরমাল ডিস্ট্রিবিউশন, প্যারেটো ডিস্ট্রিবিউশন, লরেন্স কার্ভ এটসেট্রা। আমরা আজকে এঞ্জেলস ল, এঞ্জেলস কার্ভ এগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। এঞ্জেলস ল নিয়ে একটু এখানে একটা কথা আছে, সেটা আমরা একটু দেখে নিই। Ernest Angel wrote, "The poorer a family, the greater the proportion of its total expenditure that must be devoted to provision of food." অর্থাৎ দরিদ্র পরিবারের ইনকামের ম্যাক্সিমাম অংশ তাদের খাদ্যের পেছনে ব্যয় হয়। This was then extended to whole countries by arguing the richer a country, the smaller the food share. অর্থাৎ ধনী ব্যক্তিদের অন্যান্য খরচ এত বেশি থাকে, সেখানে খাবারের খরচটা তুলনামূলকভাবে কম। এটাই অ্যাকচুয়ালি এঞ্জেলস ল বলে পরিচিত। তাহলে হোয়াট ইজ এঞ্জেলস ল? এঞ্জেলস ল is an economic theory introduced in 1857 by Ernst Engel, a German statistician, stating that the percentage of income allocated for food purchase decreases as income rises. তোমাদের মনে হতে পারে যে ইনকাম বাড়লে কেন খাবারের পেছনে খরচটা কমে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ ইনকাম। ইনকাম বাড়লে, যেমন অনেক ধনী ব্যক্তি যারা, তাদের ডিমান্ডও অনেক বেশি, তারা গাড়ি কিনবে, তারা ফ্রিজ কিনবে, অনেক ফ্ল্যাট কিনবে, এরকম ওদের খাবারের চেয়ে তখন দেখা যায় পার্সেন্টেজটা ওইদিকে বেশি। এই কথাটা মাথায় রাখতে হবে যে percentage of income allocated to food for food purchase decreases as income rises. As a household's income increases, the percentage of income spent on food decreases, while the proportion spent on other goods, such as luxury goods, increases. অর্থাৎ যখন অনেক টাকা হয় মানুষের, বা যারা ধনী ব্যক্তি, তারা কিন্তু লাক্সারি গুডস গুলোর দিকে বেশি ঝুঁকে পড়ে। অর্থাৎ প্রপোর্শনটা, ফুডের পারচেজ প্রপোর্শনটা কমে যায়। সেক্ষেত্রে লাক্সারি গুডের দিকে প্রপোর্শন স্পেন্ডটা অনেক বেড়ে যায়। এটাই এঞ্জেলস ল হিসেবে পরিচিত। তোমরা এটা একটু খেয়াল করবা যে এঞ্জেলস লটা অ্যাকচুয়ালি প্রপোর্শন অফ ইনকামের কথা বলা হয়েছে, যে পার্সেন্টেজ অফ ইনকাম, এটা বলা হয়েছে যে ইনকামের পার্সেন্টেজটা খাদ্যের জন্য যে ব্যয় হয় সেটা কিন্তু কমে যাচ্ছে, কারণ তখন সে লাক্সারি ফুড গুলো কেনার দিকে একটু বেশি ঝুঁকে যাচ্ছে। তো আমরা এখানে দেখছি কি টেকওয়েজ গুলো কি। এঞ্জেলস ল is a 19th century observation that as household income increases, the percentage of that income spent on food declines on a relative basis. একই কথা, spent on food declines on a relative basis. অন্যান্য খরচের তুলনায় খাবারের খরচটা কিন্তু একটু একটু কমে যায়। যখন তার ইনকাম বাড়তে থাকে, তখন পার্সেন্টেজ অফ দ্যাট ইনকাম স্পেন্ট অন ফুড একটু কমে যাচ্ছে। নেক্সট আরেকটা কিওয়ার্ডস আমরা দেখি। দিস ইজ বিকজ দ্য অ্যামাউন্ট and quality of a food family can consume in a week or monthly is fairly limited in price and quantity. একটা কথা হচ্ছে, as food consumption declines, luxury consumption and saving increase in turn. যেহেতু ফুড টাকা বেশি হয়ে গেলে
আর আলটিমেটলি ফুড খরচটা প্রথমেই কমছে না, অ্যাকচুয়ালি আমাদের যখন টাকা বেশি হচ্ছে তখন কিন্তু লাক্সারিয়াস ফুডের দিকে ঝুঁকে পড়ছে, তখন ফুডের খরচের যে পার্সেন্টেজ সেটা তখন কমে যাচ্ছে। এই কথাগুলোই হচ্ছে এঞ্জেলস ল এর মূল কথা। এরপরে আমরা দেখি এঞ্জেলস ল আবারও বলা হয়েছে এখানে যে ইকোনমিক থিওরি that the proportion of income spent on food decreases as income increases, other factors remaining constant. This law does not suggest that money spent on food falls with increase in income, but instead that the percentage of income spent on food rises slower than the percentage increases in income. একটা কথা এখানেই বলা হলো যেটা যে তার মানে এই নয় যে তার খাবারের উপরে খরচটা কমে যাচ্ছে, আসলে হচ্ছে পার্সেন্টেজটা কমে যাচ্ছে। ইনকাম বাড়লে পার্সেন্টেজটা কমে যাচ্ছে। যার ১০০ টাকা ইনকাম সে মনে করো ১০ টাকা খরচ করলো খাবারের পেছনে, কিন্তু এটা হচ্ছে 1%, 10%। আবার যার ইনকাম ১ লক্ষ টাকা সে কিন্তু তখন খাবারের পিছনে যাই খরচ করছে অন্যান্য খরচ অনেক বেড়ে যাবে। সেই জন্য বলা হয়েছে পার্সেন্টেজ অফ ইনকামটা ফুডের ক্ষেত্রে যে স্পেন্ড হচ্ছে, যে খরচটা হচ্ছে সেটা কমবে যদি তার ইনকাম বেড়ে যায়। This law proposed by the German statistician Arndt Engel in 1857, not to be confused with Friedrich Engels, Karl Marx associate, etc. এঞ্জেলস ল এর মূল কথাটা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে ইনকাম বৃদ্ধির সাথে খাবারের যে ব্যয় সেটার পার্সেন্টেজ কমে যাচ্ছে। তোমার কিন্তু এখানে বলা হয় নাই যে তুমি কম খাচ্ছ বা খাবারের খরচ কমে যাচ্ছে, সেটা না। ইনকাম বাড়লে মানুষের চাহিদা বাড়ে, এটা তোমরা জানো, এবং চাহিদা ইকোনমিক থিওরিতে অনেক চাহিদা বেড়ে যাচ্ছে যে তার লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য, তার সোশ্যাল স্ট্যাটাস ইনক্রিজ করার জন্য তার কিন্তু চাহিদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে খাবার খরচের ক্ষেত্রে যে পার্সেন্টেজ ছিল সেটা কমে যাবে। তাহলে মূল কথাটা এখন আশা করি বুঝতে পেরেছো যে এঞ্জেলস লটা আসলে কি বলতে চেয়েছে। Engel's law similarly states that lower income households spend a greater proportion of their available income on food than middle or higher income household. এখানে আবারও একটা কথা আসছে যে যাদের ইনকাম কম তাদের ইনকামের বেশিরভাগ অংশ কিন্তু খাবারে ব্যয় হয়। যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তাদের কিন্তু বেশিরভাগ অংশ খাবারে ব্যয় হচ্ছে না, তাদের যেহেতু ইনকাম বেশি অন্য ক্ষেত্রেও তাদের ব্যয়টা বেড়ে যাচ্ছে। As food costs increase both for food at home and food away from home, the percentage spent by lower income households is expected to increase. এখন আমরা আর কিছু বিষয় দেখব in this law related. এখানে বলা হয়েছে in this law is an observation in economics stating that as income rises, the proportion of income spent of food falls, even if absolute expenditure on food rises. In other words, the income elasticity of demand of food is between 0 and 1. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনকাম ইলাস্টিসিটি অফ ফুড of demand of food lies between 0 to 1. Engel's law does not imply that food spending remains unchanged as income increases. Instead, it suggests that consumers increase their expenditure for food products in percentage terms less than their increase in income. On application of the statistic is treating it as a reflection of the living standard of a country. As the proportion or Engel coefficient increase, the country is by nature poorer. অর্থাৎ যদি Engel coefficient increase হয় তাহলে country is by nature poorer. Conversely, a low Engel coefficient indicates a higher standard of living. তাহলে তোমরা বুঝতেই পারছো যে Engel coefficient
যদি কম থাকে তাহলে সেই দেশটার কি হবে, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডিকেট করবে। বাট যদি এঞ্জেল কোফিসিয়েন্ট ইনক্রিজ বেশি থাকে তখন সেই দেশের লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু লো ইন্ডিকেট করবে। তাহলে আমরা এঞ্জেলস ল এর বেসিক কথাগুলো এতক্ষণ আলোচনা করলাম। তোমরা এগুলো বারবার পড়বে, তাহলে তোমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে মনে হতে পারে যে এটা কি বললো, অ্যাকচুয়ালি তোমরা একটু বুঝে শুনে এই বিষয়গুলো জানার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখছি এঞ্জেল কার্ভ। An angel curve is a graph which shows the relationship between demand for a good and income level. অর্থাৎ ইনকামের সাথে যে ডিমান্ড, আয়ের সাথে চাহিদা, সেটাই এঞ্জেল কার্ভ দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে এক্স অক্ষে নেওয়া হবে ডিমান্ড ফর গুড আর ইনকাম নেওয়া হবে ওয়াই অক্ষে। If the slope of curve is positive, the good is a normal good. But if the negative, the good is an inferior good. One of the determinants of demand is consumer income. A changes in income can cause a shift in demand curve. অর্থাৎ ইনকাম চেঞ্জ হলে কিন্তু ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। In case of a normal good, an increase in income increases demand and cause an outwards বা rightward shift in the demand curve. But in case of an inferior good, an increase in income decreases demand and shifts the demand curve inwards অর্থাৎ leftwards. This is how an angel curve shows whether a good is a normal good or inferior good. দুই ধরনের গুডস এর ক্ষেত্রে কার্ভের আমরা ব্যাখ্যাটা দেখলাম যে যদি নরমাল গুডস এর ক্ষেত্রে হয় তখন এঞ্জেল কার্ভটা রাইটওয়ার্ড টেন্ডেন্সি শো করবে, আর যদি ইনফেরিয়র গুডের ক্ষেত্রে হয় তখন এটা কি করবে, লেফটওয়ার্ড টেন্ডেন্সি শো করবে। এঞ্জেল কার্ভের হচ্ছে ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়। তোমরা এর পরবর্তীতে আমরা গ্রাফ আরো দেখবো, দেখলে তোমরা বুঝতে পারবে। In microeconomics, an angel curve describes how household expenditure on a particular good or service varies with household income. এঞ্জেল কার্ভের প্রয়োজনীয়তাটা কি? এঞ্জেল কার্ভের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে household expenditure on a particular good or service varies with household income. ইনকামের সাথে তার এক্সপেন্ডিচার বিভিন্ন দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে তার ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে, সেটা কিন্তু এঞ্জেল কার্ভের মাধ্যমে আমরা বুঝতে পারি। There are two varieties of angel curve. Budget and angel curve describe how to proportion of household income spent on a good varies with income. একটা হচ্ছে বাজেট শেয়ার angel curve. Alternatively, angel curve also describe how real expenditure varies with household income. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃত ইনকাম কিভাবে হাউসহোল্ড এক্সপেন্ডিচারের উপরে ইফেক্ট করে সেটাও কিন্তু আমরা এঞ্জেল কার্ভের মাধ্যমে দেখতে পারি। এঞ্জেল কার্ভটাও এঞ্জেলের নামেই হয়েছে, জার্মান স্ট্যাটিস্টিশিয়ান আর্নস্ট এঞ্জেল, who was the first to investigate this relationship between goods expenditure and income systematically. অর্থাৎ ইনকামের সাথে এক্সপেন্ডিচারের দ্রব্যের উপরে ব্যয়ের যে একটা সম্পর্ক থাকবে সেটা কিন্তু উনি প্রথম বের করেছিলেন 1857 খ্রিস্টাব্দে। The best known single result from the articles is Angel's law, which states the poorer a family is, the larger the budget share it depends on nourishment. এঞ্জেল কার্ভ আমরা এতক্ষণ এঞ্জেল লয়ের সাথে এঞ্জেল কার্ভের কিন্তু একটা মানে এঞ্জেল লটাই আমরা কিভাবে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি সেটাইকেই বলা হচ্ছে
angel curve. এখন এখানে আমরা শেপ সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, এইখানে আরো ডিটেইলস আলোচনা করা আছে, তোমরা এটা দেখবা যে গ্রাফিক্যালি দ্য অ্যাঞ্জেল কার্ভ ইজ represented in the first quadrant of the Cartesian coordinate system. অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্টে আমাদের গ্রাফিক্যালি যদি আমরা অ্যাঞ্জেল কার্ভ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা ফার্স্ট কোয়াড্র্যান্টেই পড়বে। ইনকাম is shown in horizontal axis and the quantity demanded for the selected goods or service is shown in the vertical. Horizontal axis এ ইনকাম আর ডিমান্ড ফর সিলেক্টেড গুড হবে vertical axis. The shape of angel curve depend on many demographic variables and other consumer characteristics. A goods angel curve reflects its income elasticity and indicates whether the goods is an inferior, normal or luxury good. তোমরা এইটুকুর মধ্যে কিন্তু অ্যাঞ্জেল কার্ভের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্সটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। কাজেই এই পয়েন্টস গুলোই তোমার অ্যাঞ্জেল কার্ভের প্রয়োজনীয়তা হিসেবে ব্যবহার করা যাবে। আমরা পরে অ্যাঞ্জেল কার্ভের ইউজেসটা বা অ্যাপ্লিকেশন আরো দেখব, তবে তোমরা এখানেও অনেকগুলো পয়েন্টস পেয়ে যাচ্ছ। Empirical angel curves are also too linear for some goods and highly non-linear for others. কিছু কিছু দ্রব্যের জন্য অ্যাঞ্জেল কার্ভটা কিন্তু লিনিয়ার, আবার কোনো কোনো ক্ষেত্রে নন লিনিয়ারও হতে পারে। For normal goods, the angel curve has a positive gradient. অর্থাৎ রাইটার্স আমরা এর আগেও এটা বলেছি, that is an income increase the quantity demanded increases. Amongst normal goods there are two possibilities. Although the angel curve remains upward sloping in both cases, it depends towards x-axis for necessities and towards the y-axis for luxury. তাহলে আমরা ফর নরমাল গুডস এর জন্য এঞ্জেল কার্ভ যদি আমরা আঁকি তখন দেখা যাবে যে এটা পজিটিভ গ্রেডিয়েন্ট শো করছে, অর্থাৎ এটা রাইটওয়ার্ড টেন্ডেন্সি থাকে। এখন আমরা পরেরটাতে যাচ্ছি যে অ্যাঞ্জেল কার্ভের বিভিন্ন আর কিছু বিষয় আছে অ্যাঞ্জেল কার্ভ সংক্রান্ত, একটু দেখে নিচ্ছি। ফর ইনফেরিয়র গুডস দ্য অ্যাঞ্জেল কার্ভ হ্যাজ এ নেগেটিভ গ্রেডিয়েন্ট। আমরা দেখলাম নরমাল গুডের জন্য কিন্তু অ্যাঞ্জেল কার্ভটা কি ছিল, নরমাল গুডের জন্য পজিটিভ গ্রেডিয়েন্ট ছিল, অর্থাৎ রাইটওয়ার্ডস ছিল, বাট ইনফেরিয়র গুডের জন্য অ্যাঞ্জেল কার্ভ হ্যাজ এ নেগেটিভ গ্রেডিয়েন্ট। That means that as the consumer has more income, they will buy less of the inferior goods because they are able to purchase better goods. For goods with a Marshallian demand function generated from a utility function of German polar form, the angel curve is a straight line. তাহলে angel curve rightward হতে পারে, downwards হতে পারে, upwards downwards এটাই হতে পারে, আবার straight line ও হতে পারে। কোন ক্ষেত্রে সেটা আমরা একটু দেখে নিলাম। Many angel curve features saturation properties in that their slope tends towards infinity at high income level, which suggests that there exists an absolute limit on how much expenditure on a good will rise as household income increases. The saturation property has been linked to slowdowns in the growth of demand for some sector in economy, causing major change in economy's sectoral composition to take place. তাহলে অ্যাঞ্জেল কার্ভের বিভিন্ন শেপ, কখন কোন শেপ হতে পারে আমরা সেটা দেখে নিলাম। নেগেটিভ গ্রেডিয়েন্ট, পজিটিভ গ্রেডিয়েন্ট, আবার স্ট্রেট লাইন সব ধরনেরই হতে পারে। এখানে আমরা একটা গ্রাফের একটা দেখতে পাচ্ছি, দেখো তোমরা। In macroeconomics, an angel curve describe how household expenditure on a particular good or service varies with household income. There are two variants of angel curves. Budget share angel curve describe how the proportion of household income
spent on a good varies with income. এখানে আমরা এঞ্জেল কার্ভের শেপ গুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাইট টর্স আর একটা হচ্ছে লেফট টর্স। এখানেও আরেকটা গ্রাফ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফে এ প্রাইম রিপ্রেজেন্ট দ্য এঞ্জেল কার্ভ উইথ অ্যান ইনিশিয়াল ইনকাম। এখানে একটা এ প্রাইম একটা গ্রাফ দেখাচ্ছে, তোমরা দেখো এক্স অক্ষে আমরা দেখিয়েছি ইনকাম, ওয়াই অক্ষে দেখিয়েছি এক্সপেন্ডিচার। এই যে এ প্রাইম, এটাকে আমরা বলছি ইনিশিয়াল ইনকাম লেভেল অফ ও এ। The initial income indicates the level of income necessary before the consumer begin buying the good. The three phases of the curve as income rises are AB indicating a luxury good. দেখো এখানে দেখা যাচ্ছে AB এক্ষেত্রে লাক্সারি গুডস, আবার BC a necessity and beyond C an inferior good. অর্থাৎ এখানে একটা বলা হচ্ছে এইটুকু AB এর জন্য লাক্সারি গুড, বিসি এর জন্য নেসেসারি যেটা সেটা, আবার সি এর বাইরে যেটা যাবে সেটা কিন্তু বিয়ন্ড সি ইনফেরিয়র গুড, যেটা আমার আয়ত্তের বাইরে, ইনকামটা আমাদের আয়ত্তের বাইরে। From A to B, the income expenditure elasticity is a greater than unity. Tendencies to unity as income rises. D indicates the point where y1 is equal to 1. তোমরা দেখতে পাচ্ছ এখানে D is the point y1 is equal to 1. Similarly, C indicates the point where y1 is equal to 0. অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার ইলাস্টিসিটি এখানে এক জায়গায় 1 এক জায়গায় 0। সি তে কিন্তু দেখাচ্ছে 0, আবার ডি তে দেখাচ্ছে 1। সি হচ্ছে এক্স অ্যাক্সিস, ডি তে আবার ওয়াই অ্যাক্সিস। তাহলে ডি shows the level of income, maximum income expenditure. D shows the level of maximum income expenditure with income C. এই ক্ষেত্রে আমরা যে এঞ্জেল কার্ভটা পেয়েছি সেটা হচ্ছে এ প্রাইম। তাহলে তোমরা এঞ্জেল কার্ভের শেপ সম্বন্ধে ধারণাটা পেলে। এখন অ্যাপ্লিকেশন এঞ্জেল কার্ভের আমরা কিন্তু ইউজ সম্বন্ধে একটু আলোচনা অলরেডি করে ফেলেছি ওখানে। এখানেও আর কিছু বিষয় আমরা দেখি যে অ্যাপ্লিকেশনে কি বলা আছে। In microeconomics, angel curve are used for equivalence scale calculations and related welfare comparisons and determine properties of demand system such as agreeability and rank. অর্থাৎ আমরা যেই ধরনের দ্রব্যগুলো দৈনন্দিন জীবনে ইউজ করব, ইনকামের সাথে সেটার যে ইনকামের সাথে যে এক্সপেন্ডিচারের যে রিলেশন, বিভিন্ন দ্রব্যের উপরে প্রয়োজনীয় দ্রব্য কিছু থাকে, কিছু লাক্সারিয়াস দ্রব্য থাকে, এগুলোর উপরে যে এক্সপেন্ডিচার আমরা করি ইনকামের সাথে সেটার যে রিলেশন, সেটা কিন্তু এঞ্জেল কার্ভ দ্বারাই প্রকাশ করা হয়। এঞ্জেল কার্ভ have also been used to study how changing industrial composition of growing economies are linked to the change in the composition of household demand. অর্থাৎ কম্পোজিশন অফ গ্রোয়িং ইকোনমিস, এটা আমরা কি করছি যে কার্ভ আমরা এটাও দেখাচ্ছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কম্পোজিশনের যে দৈনন্দিন বৃদ্ধি হচ্ছে তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচারের সাথে কম্পেয়ার করে তাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলো থাকে ইনক্রিজ করছে, সেই সংক্রান্ত স্টাডিগুলো আমরা কিন্তু এঞ্জেল কার্ভের মাধ্যমে শো করতে পারি। ইন ট্রেড থিওরি, on expansion of inter-industry trade has been the hypothesis that countries with similar income level possess similar preference for goods and service, which suggests that understanding how to composition of household demand change with income may play an important role in determining global trade pattern. বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের যে প্যাটার্ন থাকবে সেটা আমরা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ভাবে কম্পেয়ার করে কিন্তু আমরা
সেই সংক্রান্ত তথ্যগুলো বের করতে পারি এই এঞ্জেল ল এর মাধ্যমে বা এঞ্জেল ল থেকে আমরা এঞ্জেল কার্ভ এঁকে সেটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলোর যে কম্পোজিশন ভ্যারি করে কিভাবে সেটা আমরা দেখতে পারি। আর একটা আছে এঞ্জেল কার্ভ আর অলসো of great relevance in the measurement of inflation and tax policy. Tax policy যদি আমরা খেয়াল করি যে বিভিন্ন ক্ষেত্রে এটার চেঞ্জ করতে হবে কিনা বা কি করা যায় সেই সংক্রান্ত বিষয়গুলো এঞ্জেল ল এর মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি, যেহেতু এখানে ইকোনমিক বিষয়গুলো রিলেশন নিয়েই আলোচনা করা হচ্ছে, ইনকাম এক্সপেন্ডিচার মূল বিষয় যেটা ইকোনমিক্সের। তো কোনো একটা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও এঞ্জেল কার্ভ খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে বলে আমি মনে করি। এঞ্জেল কার্ভ আর ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা আমরা আগেও বলেছি যে এক জীবনযাত্রার মান নির্ধারণে কিন্তু এটা একটা বিরাট ভূমিকা রাখছে। ইভ্যালুয়েট ক্যাটেগরি ওয়েটেজ in determining CPI and evaluate budget share of different commodities among the population. Angel curve have different forms which provide varying fits for different commodities. বিভিন্ন দ্রব্যের জন্য অ্যাঞ্জেল কার্ভের কিন্তু বিভিন্ন শেপ, বিভিন্ন ফর্মস আমরা এতক্ষণ আলোচনা করেছি, যেগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে সেই দ্রব্যের ডিমান্ড বা সেই দ্রব্যের এক্সপেন্ডিচার কতটুকু, কিভাবে আমরা দৈনন্দিন জীবনে করতে পারি। তাহলে how do we derive an angel curve? কিভাবে আমরা angel curve derive করতে পারি? The angel curve can be derived from the income expansion path. ঠিক আছে? Each budget constraints in income expansion path provides the income. The amounts of goods X consumed at a points of consumers optimum on the budget constraints provide the quantity of good X consumed at those income level. এভাবে আমরা অ্যাঞ্জেল কার্ভ ডিরাইভ করতে পারি। তাহলে আমরা আজকে অ্যাঞ্জেল কার্ভ, অ্যাঞ্জেল ল এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা একটা তোমাদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর ইনকাম ডিস্ট্রিবিউশনের একটা ইম্পর্ট্যান্ট অংশ, যেটা আমরা আজকে আলোচনা করেছি। তো আমরা একটু রিভিউ করে আসি যে আজকে আমরা কি কি আলোচনা করেছি ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এন্ড ইন্ডেক্স নাম্বার। আমরা প্রথমেই দেখেছি যে অ্যাঞ্জেলস ল এর উৎপত্তি কোথা থেকে এবং অ্যাঞ্জেলস কোন কথাটা ফার্স্ট লিখেছিলেন এই লটা করতে যে লটা এস্টাবলিশ করতে, যে উনি যে কথাটা প্রথমেই বলেছিলেন যে দ্য পুরার এ ফ্যামিলি দ্য গ্রেটার দ্য প্রপোর্শন অফ ইটস টোটাল এক্সপেন্ডিচার দ্যাট মাস্ট বি ডেভোটেড টু দ্য প্রভিশন অফ ফুড। কারণ মানুষের বেঁচে থাকার জন্য বা মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে খাদ্য। তো একজন দরিদ্র ব্যক্তি তার যদি পুরোটাই তার খাদ্যের জন্য লাগে তাহলে সে কিন্তু পুরোটাই তার খাদ্যের জন্য ব্যয় করবে। তখন তার আগে খাবারের প্রয়োজনটা মিটবে, না হলে সে বাঁচবে কি করে? খাবারের প্রয়োজনটা মিটানোর পরে তারপরে তার অন্য কিছুর চিন্তা। তো সেটাই বলা হয়েছে যে একজন দরিদ্র লোক তার ম্যাক্সিমাম ইনকামের ম্যাক্সিমাম প্রপোর্শনটা খাবারের জন্য সে ব্যয় করে থাকে। যখন তার ইনকাম বাড়তে থাকে তখন তার অন্য চাহিদাগুলো পূরণ করতে যায়, তখন খাবারের পার্সেন্টেজটা কমে যায়। তার মানে এই না যে সে খাবার কম খাবে, সেটা না। অর্থাৎ প্রপোর্শন বা পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অন ফুড ইজ লেস, তখন লেস বা কমে যাচ্ছে। তারপর আমরা এঞ্জেলস ল এস্টাবলিশ যেটা করেছিলেন সেটা দেখলাম, কোন খাবারের মানে কোন ধরনের গুডসের জন্য এঞ্জেলস লটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখেছি। কিছু কি টেকওয়েজ দেখেছি আমরা, মূল কথা যেগুলো ছিল এঞ্জেলস ল সেগুলো একটু 3টা পয়েন্ট আকারে আমরা দেখিয়েছি তোমাদের। নেক্সট আমরা এঞ্জেলস ল মূল কথাটা আবারও বলা হয়েছে এখানে, যে এখানে আমরা একটা বলেছি দিস ল does not suggest that money spent on food falls with increase in income, but instead that the percentage of income spent on food
rises slower than the percentage is increase in income. তো এটা হচ্ছে মূল কথা। এটা উনি 1857 সালে এই লটা এস্টাবলিশ করেছিলেন। এরপরে আমরা এই এনজেলস ল রিলেটেড কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছি এবং বিভিন্ন দ্রব্যের জন্য এঞ্জেলস কার্ভের যে বিভিন্ন ভ্যারি করে সেটা দেখেছি। এঞ্জেলস কার্ভ আমরা এখন এখানে দেখেছিলাম যে আমরা সবসময় এঞ্জেল কার্ভ কিভাবে এঁকেছি। এক্স অক্ষে আমরা নিয়েছি ডিমান্ড ফর গুডস আর ওয়াই অক্ষে নিয়েছি ইনকাম লেভেল। তারপরে আমরা সেটা দেখছি গুডস এর উপর ডিপেন্ড করে কার্ভটা রাইটওয়ার্ড হচ্ছে নাকি লেফটওয়ার্ড হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। যে রাইটওয়ার্ড কখন হবে, যখন তুমি নর্মাল গুডস ইউজ করেছো তখন রাইটওয়ার্ড হবে, আর যখন তুমি নর্মাল গুডস ইউজ না করে ইনফেরিয়র গুডস ইউজ করেছো তখন সেটা কিন্তু লেফটওয়ার্ড কার্ভ অথবা ডিমান্ড কার্ভ ইনওয়ার্স লেফটওয়ার্ড হয়ে যাবে। সেগুলো আমরা এখানে আলোচনা করেছি যে কখন লেফটওয়ার্ড কখন রাইটওয়ার্ড। এঞ্জেল কার্ভের কিছু ইম্পর্টেন্স এখানে আমরা দেখেছি। এরপরে আমরা শেপে চলে গেছি। শেপটা কিরকম হতে পারে আমরা সিম্পলি আগে একটু বলেছি, পরে আবার এটা ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে আমরা শেপ দেখিয়েছি তোমাদেরকে গ্রাফের মাধ্যমে। এটা একটা সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে এ প্রাইমটা এখানে এঞ্জেল কার্ভ। এটা ডিটেলস তোমরা এখানে পাবে, এটা একটু ভালো মতো আবার তোমরা দেখে নিবে, আমি আলোচনা করেছি। আর নেক্সট আমরা দেখেছি অ্যাপ্লিকেশন। এঞ্জেল কার্ভের যে অ্যাপ্লিকেশন ট্রেড থিওরিতে এখানে এটার মানে প্রচুর প্রয়োগ রয়েছে। এগুলো আমরা এখানে দেখেছি যে ট্রেড থিওরিতে কিভাবে এঞ্জেল কার্ভটা ইউজ করা হয়েছে। বাজেট থিওরি, স্টেট থিওরি, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এঞ্জেল কার্ভের ব্যবহার দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমাদের দৈনন্দিন জীবনেও এটা ব্যবহার হয়ে থাকে, সেটাও আমরা এখানে দেখেছি। আর এক্সপেনশন পথ আমরা একটু বলেছি, এটার মাধ্যমে আমরা এঞ্জেল কার্ভটা ডিরাইভ করতে পারি। তাহলে তোমরা আজকে এঞ্জেল ল এবং এঞ্জেলস কার্ভ সম্বন্ধে ডিটেলস আলোচনা শুনলে এবং বিভিন্ন ক্ষেত্রে এদের ব্যবহার এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এটা ফলো করবে এবং এই ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাজে লাগবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।